বন্ধুরা, তো সিটেট যে আগামী দিনে আসতে চলেছে, তো সিটেট সেই সেপ্টেম্বর পরীক্ষার জন্য সিডিপি পিআইকিউ অ্যানালিসিস চলছিল। তো এই 8ই ফেব্রুয়ারি যে সেটের যে পেপারটা হয়েছিল, সেই 8ই ফেব্রুয়ারি পেপারটার আগের ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তো ডিসকাস করেছিলাম 20 নম্বর কোশ্চেন পর্যন্ত। আজকে দেখো 21 নম্বর কোশ্চেন থেকে ডিসকাস করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি এখনও, তারা অবশ্যই দেখে নিও, কারণ পিআইকিউ অ্যানালিসিস কিন্তু খুবই কাজের। এগুলোই কিন্তু মেন ক্ষেত্রে কাজে লাগে। তো দেখো আজকে 21 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করে দেখো কি বলেছে। একটা অ্যাজারশন দিয়েছে, একটা রিজন দিয়েছে। আগেই বলেছে যে এই অ্যাজারশন এবং রিজনগুলো প্রচুর পরিমাণে আসছে এবং আগামী পরীক্ষাগুলোতেও কিন্তু এগুলো আসবে। তো অ্যাজারশন রিজনটা কীভাবে করব, সেই টেকনিকগুলো একবার শিখে নিলে কোনো সমস্যাই হবে না। প্রথম অ্যাজারশনটা বলেছে, দেখো, মেল ক্যারেক্টার্স ইন স্টোরিজ অ্যান্ড বুকস আর অফেন প্রেজেন্টেড অ্যাজ স্ট্রং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস while ফিমেল ক্যারেক্টার্স আর শোন অ্যাজ ওয়ার্ম অ্যান্ড সেন্সিটিভ। যে মেল ক্যারেক্টার বলি আমরা, যে ছেলেদের ক্যারেক্টারটা অনেক ক্ষেত্রে দেখায়, মুভিতেও দেখায়, হিরো দেখায়, তাই না? তারপর বইয়েও গল্প দেখায় নায়ক, তাই না? অনেক সিন্ড্রেলার গল্প শুনেছি বা অন্য এদিকের গল্প শুনেছি, যেখানে ছেলেদের কিন্তু হিরো দেখায়, মেন ক্যারেক্টারটাকে স্ট্রং দেখায়, শক্তিশালী দেখায় এবং অ্যাডভেঞ্চারাস। তারা কিন্তু বেশি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, এরকমটা দেখায়। আর ফিমেলের যেটা ক্যারেক্টার, সবসময় আমরা দেখি এখনকার যত সিরিয়াল আছে, বাংলা সিরিয়ালগুলো তো দেখায় ফিমেলদের বেশিরভাগই মানে বাড়িতে শুধুমাত্র বাড়ির কাজকর্ম করবে, ওয়ার্ম হয়, সেন্সিটিভ হয়, একটুতেই কেঁদে ফেলে, এরকম। তো সেটা কিন্তু স্টোরি বুক বা এখনকার মুভিগুলো, সিরিয়ালে আমরা সবসময় দেখি। তো এটা সত্যি, এই কথাগুলো ঠিকই যে এরকমই দেখায়, তাই না? তাহলে এটা তো ট্রু, তাই না? এবার দেখো রিজনটা মিলছে কিনা আমাকে সেটা চেক করতে হবে। স্কুলস অ্যান্ড কারিকুলাম ইনফ্লুয়েন্সেস জেন্ডার রোল আইডেন্টিটি অ্যাজ দে আর পাওয়ারফুল এজেন্টস অফ সেকেন্ডারি সোশ্যালাইজেশন। স্কুল এবং কারিকুলাম যেটা জেন্ডার রোল আইডেন্টিটিকে ইনফ্লুয়েন্স করছে, এটা কি পাওয়ারফুল এজেন্ট অফ সেকেন্ডারি সোশ্যালাইজেশন? হ্যাঁ, স্কুল তো সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মধ্যেই পড়ে, এটা তো আমরা জানি, তাই না? তাহলে স্কুলটা কিন্তু সেকেন্ডারি সোশ্যালাইজেশন পড়ে, এটাও ট্রু। তাহলে আগেরটাও ট্রু বলেছে যে দেখায় জেন্ডার রোল, আর দ্বিতীয়টা ট্রু। এবার আমাদের সেকেন্ড কাজটা হয়ে গেল, দুটো প্রমাণ করলাম যে কোনটা ট্রু কোনটা ফলস। তারপরে দেখতে হবে যে অ্যাজারশন এবং রিজন দুটো একে অপরের জন্য ঠিক কিনা। তো দেখো অ্যাজারশনটা ট্রু আছে, তো সেই হিসেবে রিজনটাও কিন্তু বলেছে। দেখো এখানে জেন্ডারের পার্সপেক্টিভই বলেছে, তাহলে দুটো একে অপরের জন্য ঠিকই আছে। তাহলে আমাদের এবার অপশানটা চুজ করতে হবে। দেখো কী কী অপশান হবে। বলেছে বোথ এ অ্যান্ড আর ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। হ্যাঁ, এটাই ঠিক, কারণ দুটোই জেন্ডার রোলও বলেছে, আর এখানে টিভিতে বা বুকে আমাদের মেল ফিমেলকে যেরকম দেখানো হয় সেটাই বলেছে, জেন্ডার রোলের কথাই বলেছে। তো এদের মধ্যে মিল আছে, ওই জন্য অপশান নম্বরটা কিন্তু বোথ এ অ্যান্ড আর ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, এটাই ঠিক হয়ে যাবে। নেক্সট দেখো আবার একটা 22 নম্বরেও তাই, অ্যাজারশন এবং রিজন কি বলেছে। চিলড্রেন হু আর স্ট্রাগলিং উইথ ডিসলেক্সিয়া হ্যাভ ট্রাবল ইন ফোনোলজিক্যাল প্রসেসিং দ্যাট মেক ইট হার্ড টু ডিকোড ওয়ার্ডস। যে বাচ্চাদের যে স্ট্রাগলিং হয়, এই যে অনেক ক্ষেত্রে কি হয়, ডিসলেক্সিয়াটা কি আমরা জানি, রিডিং ডিসঅর্ডার, তাই না? আগেরও একটা কোশ্চেনে ছিল ডিসলেক্সিয়া। তাহলে রিডিং ডিসঅর্ডার মানে কি, পড়তে সমস্যা হয়, সে বিকে ডি পড়ে, তারপরে এইরকম সমস্যাটা হয়। তাহলে ফোনোলজিক্যাল প্রসেসিং দ্যাট মেক্স ইট হার্ড টু ডিকোড ওয়ার্ডস, তার ক্ষেত্রে কি ফোনোলজিক্যাল ধ্বনিগত সমস্যার জন্য তাকে কিন্তু ডিকোড ওয়ার্ডটা কিন্তু সে ঠিকঠাক ডিকোড করতে পারে না। এটা ঠিকই আছে, ডিকোড করতে পারে না। এবার তারপর বলছে অল চিলড্রেন বেনিফিট ফ্রম বিং এনকারেজড ইন দেয়ার এরিয়াস অফ ইন্টারেস্ট অ্যান্ড অ্যাবিলিটি। সকল বাচ্চারা বা চিলড্রেন যারা, তারা বেনিফিট পায় কোথায় থেকে, তাদের ইন্টারেস্ট এবং এবিলিটিটাকে যদি এনকারেজ করা হয়, সেখান থেকে তারা সুবিধা পায়। হ্যাঁ, ঠিকই আছে, তারা ভালোভাবে শিখতে পারে। তাহলে আগেরটাও কিন্তু ট্রু বেরোলো, পরেরটাও ট্রু। এবার আমাকে দ্বিতীয় কাজ বললাম, সেকেন্ড হলো, এই দুটো ট্রু হলো। এবার কি করতে হবে, যে এ আর দুটো কি একে অপরের জন্য ঠিক, তাই না? তাহলে এখানে বলেছে ডিসলেক্সিয়ার কথা, এখানে বলেছে যে বাচ্চাদের ইন্টারেস্ট বিষয়ে, তো এখানে ডিসলেক্সিয়ার তো কোনো উল্লেখই নেই, তাই না? এটাও ঠিক, এটাও ঠিক। তার মানে ধরো এটা একটা কথা বলছে, এটা আরেকটা কথা বলছে, মানে নিজস্ব ঠিক আছে, কিন্তু একে অপরের জন্য যেটা ঠিক সেটা কিন্তু নয়। তাহলে অপশানটা কি হচ্ছে, এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন তো হবে না। তাহলে এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন
বোঝা গেল? এইভাবে করতে হবে যে আগে দুজনেই কারেক্ট, কিন্তু কে একে অপরের জন্য ফিক্স হচ্ছে কিনা সেটাকেও আমাদের দেখে নিতে হবে। তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ পিয়ার্স ইন সোশ্যালাইজেশন প্রসেস? সোশ্যালাইজেশন যেটা সামাজিকরণ প্রক্রিয়া, সেখানে পিয়ার যারা তাদের কি রোল আছে? পিয়ার্স হ্যাভ নো মেজর ইনফ্লুয়েন্স অন সোশ্যালাইজেশন, পিয়ার্স হ্যাভ এ মাইনর ইনফ্লুয়েন্স অফ সোশ্যালাইজেশন কম্পেয়ার টু প্যারেন্টস অ্যান্ড আদার অ্যাডাল্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট. Peers are primary agents of socialization for children. Peers have a greater influence on socialization during adolescence than during early childhood. এবার দেখো অপশন কি করে এলিমিনেট করব। নো মেজর ইনফ্লুয়েন্স, পিয়ারের তো ইনফ্লুয়েন্স নাই, এটা কি বলতে পারি? না, কারণ কিছু না কিছু তো ইনফ্লুয়েন্স করবেই। তারপর মাইনর ইনফ্লুয়েন্স, মাইনরটা খুব কম তো ইনফ্লুয়েন্স করে না প্যারেন্টসের থেকে। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা কাচ্চারা বন্ধু বান্ধবের সাথে কিন্তু বেশি মেশে, ওদের কথাই কিন্তু শুনে। অনেক ক্ষেত্রে বাবা মারা বলে এটা করবি না ওটা করবি না, কিন্তু বাচ্চা কিন্তু ওই কথাটা শোনে না। যেটা বন্ধু বললো যে এটা যে জানিস আজকে আমি এটা করেছি ওটা করেছি, তখন সেই জিনিসটাই তারা কিন্তু করবে। তো এটা মাইনর ইনফ্লুয়েন্সটা কিন্তু বলতে পারি না। তাহলে 1 নম্বরটাও হচ্ছে না, 2 নম্বরটাও কিন্তু হচ্ছে না। তারপর বলেছে পিয়ার্স আর দ্য প্রাইমারি এজেন্ট। প্রাইমারি এজেন্ট নয়, কারণ প্রাইমারি এজেন্ট এখানে কি, প্রাইমারি এজেন্টকে কাকে বলি? ফ্যামিলিকে বলি, তাই না? তাহলে প্রাইমারি এজেন্ট কিন্তু এখানে ফ্যামিলি, তাহলে প্রাইমারি এজেন্টও হচ্ছে না। তবে দেখো পিয়ার্স অফ গ্রেটার ইনফ্লুয়েন্স অন সোশ্যালাইজেশন ডিউরিং অ্যাডোলেসেন্স দেন ডিউরিং আর্লি চাইল্ডহুড। তাহলে আর্লি চাইল্ডহুডের সময় বা অ্যাডোলেসেন্স যে পর্যায়টা, সেখানে কিন্তু সোশ্যালাইজেশনের সবথেকে বেশি ইনফ্লুয়েন্স থাকে। কারণ বললাম যেটা যে গ্যাং এজ বা পরবর্তীকালে অ্যাডোলেসেন্সে বন্ধু বান্ধবের কথাই কিন্তু বেশি শেখে, মানে শোনে। ওরা বন্ধু যদি বলে এটা কর এটা ঠিক, তাহলে এটাই করবে। আর যদি বলে এটা করিস না, এটা আমার ভালো লাগে না এটা করতে, তখন ওই কথাটাই শুনবে। তার বাবা মা যেটা বললো সেটা কিন্তু খুব কম শোনে। তাহলে সঠিক উত্তরটা কী হচ্ছে? পিয়ার্স হ্যাভ গ্রেটার ইনফ্লুয়েন্স অন সোশ্যালাইজেশন ডিউরিং অ্যাডোলেসেন্স। বোঝা গেল? তাহলে অপশন এলিমিনেশনের মাধ্যমে করব। তারপর 24 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট লার্নিং ইজ নট কারেক্ট? নট বলেছে, নট অপশানগুলো ভালো করে দেখবে যে নট কোথায় কোথায় আছে। তাহলে লার্নার্স কনস্ট্রাক্ট নলেজ দ্যাট মেক্স সেন্স টু দেম। লার্নার্স যেটা নলেজটা কনস্ট্রাক্ট করছে সেটা তাদের সেন্স তৈরি করছে। নিউ লার্নিং ডিপেন্ডস অন কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। নিউ লার্নিং মানে নতুনভাবে যেটা শিখছে, যেটা এখনকার যে বুঝতে পেরেছে তার উপর ডিপেন্ড করে আছে। সোশ্যাল ইন্টারাকশন হিন্ডার্স লার্নিং। সোশ্যাল ইন্টারাকশন যেটা সামাজিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে, সেটা কিন্তু লার্নিংয়ের পথে বাধা দিচ্ছে। তবে দ্য মোস্ট মিনিংফুল লার্নিং অকার্স উইথ রিয়েল ওয়ার্ল্ড টাস্ক। সবথেকে বেশি মিনিংফুল লার্নিং কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের সাথে আছে। এবার দেখো নট আমার অপশান দেখতে হবে, নেগেটিভ অপশান দেখতে হবে। নেগেটিভ দেখো, প্রথমটা বলেছে লার্ন কনস্ট্রাক্ট নলেজ দ্যাট মেক্স সেন্স তৈরি করে। হ্যাঁ, এটা তো পজিটিভ অপশান, তাহলে পজিটিভ তো আনসার হবে না। নিউ লার্নিং ডিপেন্ডস অন কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। নতুন লার্নিং এখনকার যে বুঝলাম তার উপর ডিপেন্ড করে কিন্তু নতুন লার্নিং, তাহলে এটাও তো পজিটিভ। তারপর বলছে সোশ্যাল ইন্টারাকশন হিন্ডার্স। এবার দেখো সামাজিক যে আমরা সমাজে মিশি, সেটা কিন্তু আমাদের সেটাতেও কিছু না কিছু লার্নিং হয়, সেটা কি বাধা দেয়? এটা তো নেগেটিভ। এবার পরেরটা অপশানটা বলেছে দ্য মোস্ট মিনিংফুল লার্নিং অকার্স রিয়েল ওয়ার্ল্ডে। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডে যত শিখবে তত কিন্তু এক্সপিরিয়েন্স হবে, তত লার্নিং ভালো হবে। তাহলে এখানে আমাদের পজিটিভ 3টে, কিন্তু নট কারেক্ট যেহেতু আমাদের নেগেটিভ বলেছে, তাহলে আসলে আনসারটা হয়ে যাবে 3 নম্বর, যে সোশ্যাল ইন্টারাকশন হিন্ডার্স লার্নিং। বোঝা গেল? এভাবে করে করবে। নেক্সট হলো দেখো 25 নম্বর কোশ্চিনটা। As per constructivist approaches of learning is facilitated when? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ যেটা নিম্নতবাদের নীতি, সেটাতে কি হচ্ছে? সেটাতে হলো লার্নিং কি দ্বারা ফ্যাসিলিটেট হচ্ছে? অ্যাক্টিভিটিস আর ইন্টারেক্টিভ অ্যান্ড কোলাবোরেটিভ। অ্যাক্টিভিটি যেখানে ইন্টারাকশন হচ্ছে এবং কোলাবোরেটিভ মানে একসাথে সহযোগী হচ্ছে। কন্টেন্ট ইজ ডিসকানেক্টেড অ্যান্ড ইসেন্ট্রিক। ডিসকানেক্ট হয়ে গেল, মানে কোনো কানেকশনই নেই, সেখানে ইসেন্ট্রিক হয়ে গেল। সেখানে পেডাগজি ইজ টিচার সেন্ট্রিক, শুধুমাত্র টিচার সেন্টার হয়ে গেল, এবং কালচারালি কোনো ডিফারেন্ট মানে নয়, একই সেম। টাস্ক আর ইনকোহারেন্ট অ্যান্ড ডিসঅর্ডারলি, মানে টাস্কগুলো কোনো অর্ডার নেই, একভাবে চলছে না। তো এখানে লার্নিং সবথেকে বেশি ফ্যাসিলিটেড হবে আমাদের পজিটিভ অপশান দেখতে হবে, তাই না? তাহলে ইন্টারাকশন এবং কোলাবোরেশনে যেখানে থাকবে সেটাই কিন্তু সবথেকে বেশি পজিটিভ। ডিসকানেক্ট হয়ে গেলে ওখানে বাচ্চা কিন্তু শিখতে পারবে না, কোনো কানেকশনই নেই। পেডাগজি টিচার সেন্ট্রিক তো হওয়াই যাবে না, এটা তো আগেই নেগেটিভ, কেননা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এখন প্রায়োরিটি দিচ্ছে। আর টাস্কেও যদি ইনকোহারেন্ট বা ডিসঅর্ডারলি কোনো অর্ডার মেনে হচ্ছে না, সেটাও কিন্তু নেগেটিভ। তাহলে সবথেকে পজিটিভ অপশন কি এখানে? 1 নম্বর। বোঝা গেল? নেক্সট দেখো আবার একটা অ্যাজারশন রিজনিং এসেছে, তো এইটাতেও তাই করব, চেক করে নিব আগে।
যে কোনটা ট্রু ফলস, তারপরে একে অপরের সাথে মিলছে কিনা সেটা দেখব। অ্যাজারশন বলেছে দো হাইট অ্যান্ড বডি বিল্ড এ প্রাইমারিলি ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স, গুড নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ অলসো মেক এ ডিফারেন্স। মানে হাইট এবং বডি যদি প্রাইমারিলি ইনহেরিটেড ক্যারেক্টার হয়, ইনহেরিটেড মানে কি আমরা জিনগত, যেটা মানে বংশ পরম্পরায় পেয়েছি দাদুর থেকে বাবার থেকে এভাবে, তাহলে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক আছে। বডি বিল্ড ওটা হাইট অনেক ক্ষেত্রে বাবা মা লম্বা হলে ছেলেমেয়েরাও লম্বা হয়, বা অনেক ক্ষেত্রে বেটে হলে বেটেও হয়। এবার বলেছে গুড নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ অলসো মেক এ ডিফারেন্স। এবার হ্যাঁ, সঠিক পুষ্টি না পেলে কিন্তু যতই লম্বা হোক কিন্তু ঠিকঠাক পুষ্টি না পেলে কিন্তু সেখানে কিন্তু বা এক্সারসাইজেও একটা ডিফারেন্স তৈরি করে। হ্যাঁ, এটা ট্রু। এবার রিজনটা চেক করি। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাক্ট ইন দেয়ার ইফেক্টস অন ডেভেলপমেন্ট। হেরিডিটি এবং এনভায়রনমেন্ট যেটা আছে সেটা ইন্টারাক্ট করে একসাথে। আমরা জানি যে হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট ইকুয়াল টু ডেভেলপমেন্ট, তাই না? তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু হেরিডিটি লাগবে, তার সাথে কিন্তু এনভায়রনমেন্টও ম্যাটার করবে, সেটাই ডেভেলপমেন্টে, এটাও ট্রু। এবার দুটো একে অপরের সাথে মিলছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এটা ট্রু গেল, এটাও ট্রু গেল। এবার এখানে বলেছে যে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিকের কথা বলেছে, আবার এনভায়রনমেন্ট মানে নিউট্রিশন ঠিকঠাক পাচ্ছে না সেটার কথা বলেছে। এবার সেই একই কথা হেরিডিটি এনভায়রনমেন্টের কথাই বলেছে, তাহলে দুটোই মিলে যাচ্ছে, একই সেম টপিকের কথাই বলছে। তাহলে কোনটা হবে? এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এই অপশানটাই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে 26 নম্বরের। বুঝে গেল? নেক্সট কোশ্চেনটা দেখি কি বলেছে। ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম মানে সমাবেশী কক্ষে কী হচ্ছে, অ্যাডাপ্টেশন শুড বি মেড ইন। অ্যাডাপ্টেশন মানে কি আমরা হলো পরিবেশে মানিয়ে নিচ্ছি, কীভাবে মানিয়ে নেওয়া যায়। লার্নিং গোলসকে অ্যাডাপ্ট করা উচিত, তারপর টিচিং লার্নিং স্ট্র্যাটেজি করা উচিত, প্রভিশনিং অফ সাপোর্ট, অ্যাসেসমেন্ট। দেখো লার্নিং গোলসও অ্যাডাপ্ট করা উচিত, কারণ বিভিন্ন রকম লার্নিং গোলস আলাদা আলাদা থাকতে পারে। টিচিং লার্নিং স্ট্র্যাটেজিও করতে পারে, কারণ কীভাবে পড়াবে কী স্ট্র্যাটেজিতে সেটাও করা উচিত। প্রভিশন অফ সাপোর্টটাও করা উচিত, আবার অ্যাসেসমেন্টটাও আলাদা। তাহলে এখানে অপশান কোনটা হয়ে যাবে? এ বি সি ডি। কোথায় আছে? এটা তো হবে না, এটা হবে না। এই যে দেখো লাস্টের অপশানটা আছে এ বি সি ডি, তাহলে অপশান কারেক্ট হয়ে যাচ্ছে 4 নম্বরটা। বোঝা গেল? নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ সেন্সারি এম্পায়ারমেন্ট। সেন্সারি মানে আমাদের যেটা মানে সেন্স অর্গানের মাধ্যমে যেটা হয় সেইটাতে কোনটা আসছে না? নট। কালার ব্লাইন্ডনেস, ডিসগ্রাফিয়া, তারপর হার্ড অফ হেয়ারিং, পার্শিয়াল লস অফ ভিশন। আর হেয়ারিং তো আগেই হবে না, কারণ ওটা তো সেন্সের মধ্যে। ভিশনেও তো আমাদের সেন্স, আমরা জানি 5টা ইন্দ্রিয়, তাই না? চোখ, কান, নাক, গলা, ত্বক। তাহলে এই কটা ইন্দ্রিয়ের মধ্যে যদি কালার ব্লাইন্ডনেসও তো আমাদের একটা চোখের পার্টের মধ্যে। এবার ডিসগ্রাফিয়া এটা কি? রাইটিং। ডিসগ্রাফিয়া হলো রাইটিং ডিসঅর্ডার। এবার রাইটিংয়ে কিন্তু সেন্সের সেইভাবে কাজে লাগছে না, তাই না? সেন্স অর্গান সেভাবে নয়, তাহলে সেন্সারি ইম্পায়ারমেন্টের মধ্যে পড়ছে না হলো ডিসগ্রাফিয়া। বোঝা গেল? ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া থেকে প্রতিবারই কোশ্চিন আসে, তো এই জিনিসগুলো ভালো করে দেখে যাবে, এগুলো কিন্তু কমন কোশ্চিন। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনইপি থেকেও অনেক কোশ্চিন আসে। এমফাইসিস অন ট্রান্সফর্মিং অ্যাসেসমেন্ট বাই। তো এনইপি 2020 এমফাইসিস করছে ট্রান্সফর্মিং অ্যাসেসমেন্ট কী করে? ভ্যালুইং সোশিও কালচারাল কনটেক্সট অফ স্টুডেন্টস, executing summative form of assessment, incorporating self-assessment and peer assessment, practicing unitary notion of intelligence. দেখো এখানে কি বলেছে, এনইপি 2020 সব থেকে বেশি কোনটার উপর দেবে? সেলফ অ্যাসেসমেন্ট আর পিয়ার অ্যাসেসমেন্টটা কিন্তু মেজর এখানে, তাই না? সেলফ অ্যাসেসমেন্টটাই সব থেকে দেখবে আর মেজর। শুধুমাত্র সোশিও কালচারাল কনটেক্সট দেখবে না, সামেটিভটা তো দেখবেই না, কারণ বছরের শেষে হয়। ফর্মেটিভটাই মেন দেখে। এবার শুধুমাত্র ইন্টেলিজেন্স দেখবে না, তাহলে কারেক্ট অপশান কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড পিয়ার অ্যাসেসমেন্ট। আর এটা লাস্ট কোশ্চেন, ভালো করে দেখো কি বলেছে। ফলোয়িং লে-ভাইগস্কি আইডিয়া এ টিচার ডিসাইডেড টু গিভ হিন্টস দেওয়ার চেষ্টা করছে এবং কিউজ টু দ্য স্টুডেন্টস হু ওয়্যার স্টাক অন এ গিভেন প্রবলেম। মানে যে একজন প্রবলেমে পৌঁছেছে তাকে সেই স্টুডেন্টকে কী করছে, কিছু হিন্ট দিবে এবং কিছু ক্লু দিচ্ছে বা কিউজ দিচ্ছে। অ্যান্ড লেট দ্য স্টুডেন্টস ট্রাই টু সলভ দ্যাট প্রবলেম এগেন। তো তারপরে বলছে আবার সলভ করো, এই ক্লু দিলাম, এইভাবে করো। বাই ডুইং সো টিচার ইজ প্র্যাকটিসিং। তাহলে টিচার এইখানে কী করছে? বাচ্চা এই জায়গায় আটকে আছে, তাই না? একটা চাইল্ড যদি
এরকম একটা জায়গায় আটকে থাকে, তাহলে আবার আরেকটু পুশ করে দিল, দিয়ে বলল এখানে নিজে সলভ করো, তারপরে অটোমেটিক্যালি এই জায়গায় পৌঁছে গেল। তাহলে একটা জোনের মধ্যে ছিল, সেখান থেকে কিন্তু আরেকটা জোনের মধ্যে সে একটু হালকা পুশ করলেই সেটা করতে পারলো। তাহলে এই কনসেপ্টটা যেটা ভাইগসকি, সেটা আমরা সবাই জানি, যখন জেডপিডি জোনে থাকে সেটাকে বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি বলে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার সেখানে কিন্তু হালকা করে কিন্তু জোন অফ পিডি প্রক্সিমাল ডেভেলপমেন্ট হালকা করে কিন্তু স্ক্যাফোল্ডিং করলেই কিন্তু সেখানে অনেকটা এগিয়ে যায়। এখানে 60% নম্বর পাচ্ছিল, হয়তো অনেক ক্ষেত্রে সিটেটে অনেকেরই একটুর জন্য আটকাচ্ছে, তাই না? 88-এ এসে বা 86 এসে এবার হালকা করে যেই জায়গাটা সমস্যা হচ্ছে, কোনো একটা টিচারের ক্ষেত্রে হালকা একটু বলে দিল যে এইভাবে স্ট্র্যাটেজিটা করো, বা টাইম ম্যানেজমেন্টের জন্য অনেকের কোশ্চেন ছুটে যায়। এই টাইমটা ম্যানেজ করার টেকনিকটা যদি টিচার একটু বলে দেয়, তখন কিন্তু সে 86 থেকে এখানে কিন্তু 90টা আপ করতে পারছে। তাহলে এই যে 90টা হালকা আপ করতে পারলো, তাহলে এটাই কিন্তু স্ক্যাফোল্ডিং, তাই না? তাহলে এখানে ভাইগসকি, এখানে টিচারের কী রোল, এখানে ভাইগসকির মতে স্ক্যাফোল্ডিং, বোঝা গেল? তাহলে এই স্ক্যাফোল্ডিং থেকে খুব কোশ্চেন আসে এবং বারে বারে আসে। তো এই কোশ্চেনগুলো দেখে রাখবে। নেক্সট ভিডিওতে বাকি যে পিওয়াইকিউগুলো বাকি আছে ওগুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।